আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ে নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন আইনের দুইটি জুরিসডিকশনের প্র্যাকটিশনার, লন্ডন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ইকবাল হোসেন। ব্যারিস্টার ইকবাল হোসেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। তোমার সাথে আমরা একজন ইংলিশ লিগাল সিস্টেমের আইনের ছাত্রকে রেখেছি। ধন্যবাদ। আমার নাম হচ্ছে কুমকুম মেহসাবিন, সে হব ব্যারিস্টার। কুমকুমের বাকি পরিচয় আমরা তার মুখ থেকেই শুনবো একটু পরে। ব্যারিস্টার ইকবাল, তোমাকে যেহেতু আমরা পেয়েছি, তুমি শুধু লন্ডন থেকে এসছো, আমরা দুজন মিলে তোমাকে আজকে প্রশ্ন বানিয়ে জর্জরিত করবো। তার আগে আমরা একটু জানতে চাই তোমার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফ কেমন ছিল? ইউনিয়ন সদরে স্কুলে আমি একদন্ত হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করি, দেন এডট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি অনার্স করি, এলএলএম কমপ্লিট করি। রাইট। তারপরে ইংলিশ ল কখন কোথায় পড়লা? 99-এ আমি ফেব্রুয়ারিতে লন্ডন যাই, ওখানে আমি এলএলবি অনার্স কমপ্লিট করি 2 নিয়ে। তখন আমাদের সময় যে সিস্টেম, কোন ইউনিভার্সিটি ছিল? এটা ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি। তারপরে তোমার ব্যারিস্টার হলো কোথা থেকে প্রনাউন্সমেন্ট হয়েছিল? লিংকন সিন থেকে তখন ডিক্লারেশন ব্যারিস্টার হলো। কোর্ট টু দা বারে যখন লিংকন সিন থেকে ব্যারিস্টার এসে প্রনাউন্স করা হয়, তখন সবাই তো ঈদের আনন্দে থাকে। উইক টুইক পরে তো সবাই আমরা খুব ফটো পোস্ট করি, তাই না? তো আজকে তোমার ইন্টারভিউটা আমরা নিতে চাই একটু উইক পড়ানো অবস্থায়। মেজামেনকে অনুরোধ করবো, মেজামেন একটু আগে দেও যে স্যারকে যদি উইকটা আর পড়ে নাও, তারপরে তোমার সাথে আমরা কথা বলতে চাচ্ছি। তোমার কাছে আমাদের আরেকটা প্রশ্ন, তুমি ল যে পড়তে আসছিলা, কাউকে দিয়ে ইনফ্লুয়েন্সড হয়েছিল নাকি তুমি তোমার মন থেকে? না, আমার একটু ডিফারেন্ট। আমার আসলে ড্রিম ছিল, যেহেতু আমরা মধ্যবিত্ত গ্রামের ফ্যামিলি থেকে উঠে আসা, তখন আমার সবসময় ড্রিম ছিল যেন আমি আমার কোর্স কমপ্লিট করার পর যেন বেকার না থাকি, জবের জন্য স্ট্রাগলিং করা। তো তখন আমার একটা প্ল্যান ছিল, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করে আমি বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হবো, এটা আমার ড্রিম ছিল। তো আমি রাজশাহী ইয়েতে ছিলাম, ইংলিশে আমি ফার্স্ট চয়েস আর ল ছিল সেকেন্ড চয়েস। তো লতে হয়ে মানে আমার প্লেসটা হয়েছিল, এই জন্য ল পড়া হয়ে গেছে। আচ্ছা, তো ল পড়তে গিয়ে এখনো কোনো সমস্যা হয়নি? আর পরে না, এখন তো আপনার ল পড়েন বা অনেকে, ল তো এখন একটা গোল্ডেন সাবজেক্ট হয়ে গেছে। আমাদের সময় খুব অবস্টাকল ছিল। আচ্ছা, যেমন আই কুড রিমেম্বার, আমার মা যখন জানলেন যে আমি লতে পড়বো ইউনিভার্সিটিতে, আমার মা অনেক কান্নাকাটি করছেন যে আমার স্বপ্ন ছিল তুমি ভালো কিছু হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবা, তুমি ল তো তোমার ভাই আছে, লয়ার তো আছে। আমার কাজিন, উনি পাবনা জজ লয়ার ছিলেন, ফেমাস লয়ার অ্যাডভোকেট শাহজাহান আলী। তো বললো যে একজন তো লয়ার আছে, তোমার ল পড়ার দরকার কি, আমাদের স্বপ্ন তুমি ধূলিসাৎ করে দিলা। তো খুব এম্বারেসিং। ওই পাশ দিয়ে একজন যাচ্ছিলেন, তো আবার উনি আবার সাউন্ড করে বসলেন, তুমি লতে পড়লা কেন? আমাদের বাসার একজন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে, ল তো পাবনা নাইট কলেজেই পড়া যায়। খুবই এম্বারেসিং সিচুয়েশন। তখন আমি মাকে অনেক কষ্ট বোঝালাম যে এই ল পড়ে উকিল হয় না, এই ল পড়ে ইনশাল্লাহ ব্যারিস্টার কিংবা জাজ হওয়া যায়। তখন মা তখন শান্ত হলেন, ইনশাল্লাহ। ওই কথাটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আমাদের সার্কামস্টেন্সেস থেকে সেই আমলে বার করার জন্য লন্ডন যে একটা স্বপ্নের অতীত ছিল। আচ্ছা আচ্ছা। বা ধরেন যাদের পিতা আছে, আমার আব্বাও অনেক আগে থেকে বলেন সে তো ব্যারিস্টার হবে, তখন মানুষ সারপ্রাইজড হতো যে এমনি এমনি বলে, কিন্তু আসলে সম্ভব না, মিরাকল হয়ে গেছে। আনফরচুনেটলি আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, ভিসা হয়ে গেছে এবং আমি ডিউটি আমি তখন 12টা কমপ্লিট করতে পেরেছি। থ্যাংক ইউ। আমরা একটু কুমকুমের সাথে একটু কথা বলে নিই। কুমকুম, তুমি এখন কি পড়ছো? স্যার, আমি এখন সেকেন্ড ইয়ার পড়ছি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সাউথ, ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের অধীনে। তার মানে তোমার ব্যারিস্টার হতে আর 2 বছর? জি স্যার। থার্ড ইয়ার এন্ড দেন বি বার ভোকেশনাল কোর্স যেটা হচ্ছে। তো তুমি নেক্সট ইয়ারে তাহলে লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? ইনশাআল্লাহ স্যার। কি প্ল্যান তোমার আসলে? লন্ডন কিভাবে, কোথায় যাবে, কোনো প্ল্যান আছে এরকম? স্যার, আমার ছোটবেলা থেকে শখ ছিল সিটিতে বার করার, ইউনিভার্সিটি অফ লন্ডনে। দিস ইজ হোয়ার আই হ্যাভ ডান মাই। জি স্যার, এটা খুবই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, আমার বাবার অনেক শখ ছিলেন। আচ্ছা। তো ওখান থেকে আমার অনেক কিছু ওখানে বার করব ইনশাআল্লাহ। মার্কস পাওয়া লাগবে, পড়ালেখা ভালো করতে হবে ওখানে, এটাই প্ল্যান আপাতত। তাহলে সবকিছুর সাথে কিভাবে গিয়ে কোপ করবা, এরকম কোনো প্ল্যান টান করেছো? স্যার, কোপ আপের প্ল্যান হচ্ছে, আমি আমার সিনিয়র অনেকে গিয়েছেন সিটিতে করছেন, তারা তাদের থেকে শুনেছি একটু সমস্যা হয় প্রথমে, নতুন সিচুয়েশন, নতুন জায়গা, নতুন পড়ালেখা, অনেক টাফ এখন রিসেন্টলি। দেখা যাক, আশা করি প্ল্যান আছে, ভালো করতে হবে, ভালো ব্যারিস্টার হতে হবে, বাবার নাম উজ্জ্বল করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। রাইট, থ্যাংক ইউ। Mr. Iqbal, we'll talk about English legal system.
কিন্তু তার আগে যদি একটু বলো, এই কুমকুমের মতো যারা নতুন ছাত্র যারা লন্ডনে যাবে, তারা গিয়ে কি কি ডিফিকাল্টি ফেস করতে পারে? যাদের ফিনান্সিয়ালি কিছুটা ডিফিকাল্টি, একটা খুব হার্ডল লাইফ ওখানে নাই ফিনান্সিয়াল, তাহলে সে কি করবে? হ্যাঁ, আপনার তখন ওখানে যাওয়ার পরে আপনাকে পার্ট টাইম কাজও করলেন, আর তখন আপনাকে যদি প্লেস দেওয়া হয় আপনি ডেফিনেটলি পড়তে হবে। কিন্তু বারে পার্ট টাইম কাজ করা ডিফিকাল্ট না? একটু প্রেশার থাকে তো, অনেক প্রেশার থাকে, প্রেশার নেওয়া উচিত। হ্যাঁ, উইকেন্ডে কাজ করলে প্রবলেম নেই, প্রবলেম নেই। এটা আমি অনেকে করতে দিয়েছি, আমরা নিজেরাও করেছি, সমস্যা হয় না। তো সে তো ফাইন্যান্সিয়ালি সাউন্ড এন্ড সলভ, সে কাজ করতে হবে কেন? এটা দিয়ে কি হয়? স্কিলস বাড়ে, তাই না? স্কিল বাড়ে। আপনি ইউকে যে কোনো কাজ করলে আপনার স্কিল ডেভেলপ হবে, কমিউনিকেশন স্কিল আরো ডেভেলপ হবে, আপনার ইংলিশ অ্যাকসেন্ট ডেভেলপ হবে। ওদের যে ছোটখাটো জবে, একদম নিতান্ত ছোট জবের যে সিস্টেম, এটা আপনি অদ্ভুত রকমের সুন্দর। তখন আপনি বুঝবেন যে আপনি যখন এমপ্লয়ার হবেন, হাউ টু রিক্রুট পিপল, ইউর এমপ্লয়ি, এটা আপনি জানতে পারবেন। বিহেভ উইথ আদার্স, এটা আপনাকে শেখার জন্য একটু জবে জয়েন করা দরকার আমি মনে করি। আমরা ইংলিশ লিগ্যাল নিয়ে সিস্টেম নিয়ে কথা বলবো অবশ্যই। তার আগে তোমার কাছে দুইটা প্রশ্ন আছে যেটা আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানা যে কেউ আপনাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। যৌক্তিক সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। আজকে ব্যারিস্টার ইকবাল হোসেনের কাছে যেসব প্রশ্ন আছে এর মধ্যে দুটো প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। কুমকুম, তুমি যদি দুটো প্রশ্ন করো। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে সুনামগঞ্জ থেকে জাহির উদ্দিনের। সাম্প্রতিককালে কেয়ার ভিসা নিয়ে আমাদের দেশ থেকে অনেক লোকজন লন্ডনে যাচ্ছেন। আমরা জানি যে যাওয়ার পর অনেক কোম্পানি যারা এদেরকে স্পন্সর করে নিয়ে গিয়েছিল তারা বন্ধ হয়ে গিয়েছে। এখন যারা কেয়ার ভিসা নিয়ে লন্ডন গেল তাদের তো কোনো দোষ নেই, এখন তাদের কি হবে? আর এসব কোম্পানির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? অনেক স্টুডেন্ট গেল ইনস্টিটিউশন, যেসব কলেজ ঠিক মতো রান করতে পারে নাই, কলেজের লাইসেন্স চলে গেল, স্টুডেন্টরা বিপদে পড়ে গেল। এখনও তাই হচ্ছে। যেসব কেয়ার হোম রিক্রুট করে পিপুলস নিয়ে, তাদের যদি পারমিশন অ্যাকোমোডেট করার যদি ক্ষমতা থাকে 10 জন, তারা 20 জন নিয়ে যাচ্ছে। এবং তারা যে স্কেলের প্রবলেম যেটা হলো, এদের স্যালারি থ্রেশহোল্ড টু হাই, 38,000 স্যালারিতে অনেক কোম্পানি এটা মেনটেন করতে পারে না। তো স্বাভাবিকভাবেই হোম অফিস এটা লাইসেন্স রিভোক করে দেয়। প্রবলেম পড়ে যারা যায় তাদের জন্য। এটা একটা ডিফিকাল্টি, মানে সিস্টেমের এটা লুপ হোলস আমি মনে করি। রাইট। সেকেন্ড কোয়েশ্চেন কুমকুম। ঢাকা থেকে মুরসালিন বাবুল বলছেন, অনেকেই বলেন বা আপনারাও আইনজীবীরাও বলেন যে আইন পেশা একটি মহৎ পেশা। আপনি দুই দেশের প্রেক্ষাপট জানেন, যেহেতু দুই দেশে আপনি প্র্যাকটিস করেন, দুই দেশের তুলনামূলক একটি আলোচনা করে বলবেন কি যে বাংলাদেশে আপনারা আপনাদের পেশাকে মহৎভাবে পরিচালনা করেন কিনা? দুই দেশের এক্সপিরিয়েন্সে বলতে পারি, ইউকেতে মহৎভাবে পরিচালনা করা ম্যান্ডেটরি। ওকে, মানে কমপ্লায়েন্স টু হাই। এখন আমরা যদি কোনো ক্লায়েন্টসের যদি আনহ্যাপি হয়, রেগুলেটরি বডির কাছে এসআরএ ও বার কাউন্সিল একটা ইমেল করে দিলে কিন্তু তারা তখন কল করে বসে, ইনভেস্টিগেশন হয়। এটা খুব ট্রাবলসাম একটা ব্যাপার। এবং লাইসেন্স রিভোকড হয়ে যায়, অনেক ফাইন হয়ে যায়। এই যে ব্যাপার, এই যে স্ট্রং মেজার আছে এর থেকে, অথরিটি থেকে, সেটা বাংলাদেশে নাই। যেমন আমরা যদি 200 পাউন্ডস আমাদের রিসিট ইস্যু করতে হবে, আমরা অ্যাকাউন্টে রাখলে আমরা সেটাও দেখাতে হয়, অনেক রেস্ট্রিকশন আছে। এই জন্য ম্যানিপুলেট করা যায় না ক্লায়েন্টদের। কিন্তু এদেশে তো এই ধরনের রুলস রেগুলেশন নাই। বার কাউন্সিলের রুলস যদিও আছে, বাট ওটা ইমপ্লিমেন্টেশন এদেশে তো হার কম, মিসইউজ বেশি হয় বিকজ অফ ল্যাক অফ রুলস। আমি মনে করি, আমি নিজে ফিল করছি যে এখানে ফ্রি স্ট্যান্ডিং মানুষ প্র্যাকটিস করে। অনেকে তো জানো, ওইখানে আরো প্র্যাকটিসের নিয়ম হলো আপনাকে কোনো কোম্পানির আন্ডারে প্র্যাকটিস করতে হবে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হয় না। আর আপনার কোম্পানির আন্ডারে আপনি একজন এমপ্লয়ি বা একজন ডাইরেক্টর হিসাবে আপনার প্র্যাকটিস করতে হবে। সেই কোম্পানির ইয়ার শেষে আপনার অ্যাকাউন্ট জমা দিতে হবে, ইয়ার শেষে আপনাকে ট্যাক্স দিতে হবে, ইয়ার শেষে সবকিছু আপনাকে মেনটেন করতে হয়, যেটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এখানে কোম্পানির আন্ডারে কাজ করার কোনো সুযোগ না। এখানে ইন্ডিভিজুয়াল আপনার মতো মেহজামিন অ্যান্ড ল বা মেহজামিন কোনো কিছু না করে আপনি একটা অফিসে আপনি প্র্যাকটিস করতে পারেন। এই যে ফ্রি স্ট্যান্ডিং সিস্টেম, আমি মনে করি এই দেশে কিছুটা রোধ হওয়া দরকার, কিছুটা রেস্ট্রিকশন ইম্পোজ করা দরকার বার কাউন্সিল থেকে। আরো মহৎ হবে। আসলে আমি যেটা ফিল করেছি দুই দেশে, সেটা হচ্ছে যে আসলে একটু নোবেল প্রফেশন। লয়ারদের মানুষ অনেকে হয়তো নেগেটিভলি ট্রিট করে, কিন্তু এর মতন নোবেল প্রফেশনাল পৃথিবীতে নাই। একটা মানুষের যখন সব কিছু হারিয়ে যায় তখনই কোর্টের দ্বারস্থ হয়,
এবং এই অ্যাসিস্ট কে করবে, লয়ার করবে। সুতরাং ফ্রিডমও আছে, ফ্রিডম আছে। সুতরাং এই পেশার মাধ্যমে মানুষকে যেভাবে সার্ভ করা যায় অন্য কোনো পেশার মধ্যে করা যায় না। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন কথা বলবো আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট কুমকুমের সাথে। কুমকুম, তোমার অনেক প্রশ্ন রয়েছে, যেহেতু তুমি লন্ডন যাচ্ছ আগামী বছর, এই জীবন সম্পর্কে আইন কানুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানতে চাও। ফায়ার অ্যাওয়ে ইওর কোয়েশ্চনস। স্যার, আমার একটি প্রশ্ন ছিল। স্যার, আমি বারেট ল করতে যাচ্ছি ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে। এখন থেকে একটা স্টুডেন্ট হিসেবে কী কী জিনিস করা উচিত, যেটা আমার বার অ্যাপ্লিকেশনটা আরও 10 জন অ্যাপ্লিকেন্ট থেকে এক্সেপশনাল থাকবে, বা আমি কি ওখানে এমন কি কোনো মুড করতে হবে, বা আমার কি কোনো ইন্টার্নশিপ করতে হবে বাংলাদেশে, যেটা আমারকে আরও বেশি কোনো একটা ভালো বার স্কুলে ঢুকে যাওয়ার জন্য সাপোর্ট দেবে? আপনি হয়তো জানেন যে ওইখানে যখন আপনি বিপিটিসি এখন যে করছি সেটা হচ্ছে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বার কাউন্সিল আন্ডারে, তখন আপনার যে কোশ্চেনগুলো থাকবে, আগে আমাদের সময় 8 কোশ্চেন ছিল, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু অফার দেওয়া হয়। সেটা ভেরি ইম্পর্টেন্ট আপনি কী লিখবেন ওখানে। যেমন আমাদের সময় অনেকে আমার থেকে ভালো রেজাল্টস অনেকে প্লেস হলো না, তো তারা একটু মানে হলো আনহ্যাপি হলো। কেন? তাই বললাম যে বিকজ আমার ভাস্ট এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ লয়ার ইন বাংলাদেশ। কারণ আমি লয়ার কোর্টে, হাইকোর্টে আমার তখন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তখন তারা বার কাউন্সিল মনে করে, ব্রিটিশ বার কাউন্সিল মনে করছে আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু ডু বারেট ল। তা তো অনলি স্টুডেন্ট। আপনি যদি অনলি স্টুডেন্ট হন, মনে হয় যত কিছু রেজাল্ট যত হাই, তখন তো রেজাল্ট হয় না। যখন অফার করা হয় তখন তো রেজাল্ট আসে না, ফুল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট আগে ফাইনাল ইয়ারে অ্যাপ্লিকেশন করা, ফাইনাল ইয়ারে করতে হয়। তখন তো আপনি রেজাল্ট শো করতে পারবেন না, যেন আমি এই রেজাল্ট করছি 2-1 বা ফার্স্ট ক্লাস বলতে পারেন না। তখন আপনার এক্সপ্লেনেশনগুলি মানে বেসড অন ইউর এক্সপ্লেনেশনস, বিভিন্ন কোয়েশ্চেন, ওয়াই ইউ ওয়ান্ট টু বিকাম এ ব্যারিস্টার, এই কোশ্চেনটাকে আপনাকে হাইলাইট করতে হবে। হাইলাইটের মধ্যে একটা ব্যাপার আমি দেখেছি, ওখানে আপনি যদি এখন থেকে প্রিপারেশন, যে মুড কোড করা, কোনো লয়ারের আন্ডারে আপনি যদি এক্সপিরিয়েন্স দেখেন, আপনি লয়ারের সাথে কোর্টে অ্যাসিস্ট করেন, অ্যাপিয়ারেন্স, আপনি যদি এইগুলো হাইলাইট করেন, আপনি সিনিয়র যদি আপনার নাইস লেটার, রেফারেন্স লেটার দেয়, তাহলে আপনার প্লেস পাওয়ার সুবিধা হবে। আর যদি আপনি যদি শুধু রেজাল্টস নিয়ে যান, ওখানে যদি হাইলাইট না করতে পারেন আপনার লিগাল এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সময় দেওয়া হয় না। আমার এক্সপিরিয়েন্স, আমি তো অনেকে অ্যাসিস্ট করছি ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, অনেক সময় যে তাদেরকে দেওয়া হয় যাদের লিগাল এক্সপিরিয়েন্স থাকে, ব্যাক হোম আর হোয়াট এভার ইট ইজ। ওখানে যাওয়ার পরে যদি আপনি কোনো, সে ফর এক্সাম্পল আপনি ইউ আর ওয়েলকাম, আমাদের ফার্মে কিছু প্র্যাকটিস করলেন, আমি লেটার ইস্যু করে দিই, এক্সপিরিয়েন্স লেটার বা কমেন্টস, উনি আমার পার্ট টাইম কাজ করেছে, এটাও একটা ইনভ্যালুয়েবল হবে। মানে এটা কি যে কাজ হবে আপনি তখন মানে বুঝতে পারবেন। পরে আরও কষ্ট করতে চাও? স্যার, আরেকটি প্রশ্ন আছে। স্যার, আমাদের সাম্প্রতিক এখন সময়ে আমাদের নারী কমিশন বলতে ব্যারিস্টার সারা হোসেন ম্যাম, তিনি প্রপোজালস এনেছেন। তো এখানে আমাদের অনেক কিছুই আনা হয়েছে মহিলাদের, নারীদেরকে প্রোটেকশনের জন্য। আমাদের সাকসেশন যে আইনটা রয়েছে কারেন্টলি, তো আপনি কি বিশ্বাস করেন স্যার আমাদের দেশে যে ফ্যামিলি ল বা সাকসেশন আইন, এগুলো আমাদের নারীদেরকে এনাফ প্রোটেকশন দিচ্ছে বা এনাফ রাইট দিচ্ছে? না, রাইট দিচ্ছে না। আমি মনে করি এনাফ প্রোটেকশন হচ্ছে না। রুল শুড বি অ্যামেন্ডেড। যেমন সেন্সিটিভ কোশ্চেন কেউ করতে পারে না, এই কোশ্চেনের উত্তর দেওয়া যায় না। যেমন ইনহেরিটেন্স ল, যদি কোনো ব্যক্তির ছেলে সন্তান না থাকে, অনলি মেয়ে থাকে, তখন প্রপার্টি কিন্তু একটা পোর্শন তার ভাই, তার বোনের কাছে ব্যাক করে চলে যায়। এটা মানে ফ্যামিলি সবাই আনহ্যাপি হয় যে আমার কষ্টে তো আমার সন্তানটাই দেখবে। তো এখানে কি করা যায়? কিছু করার নাই, তো এখানে শরিয়া লাও। কিন্তু আমার মানে আমি বলা ঠিক হবে, তারপরে বলছি আমার সাজেশন হলে এদেশে অ্যামেন্ড হওয়া উচিত, যে যখন ছেলে মেয়ে থাকবে তখন ঠিক আছে, ছেলে 1 পোর্শন আর মেয়ে হাফ পোর্শন পেল, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু যখন ছেলে থাকবে না, অনলি মেয়ে থাকবে, তখন আমার সাজেশন আছে সব মেয়েই পাওয়া উচিত। কারণ এতে প্রবলেম হয়, যারা ফ্রি স্ট্যান্ডিং প্রপার্টির অংশ পায় তারা প্রবলেম ক্রিয়েট করে এই মেয়ের প্রতি, যেটা হয়। আমার তো গ্রাম থেকে আমি এক্সপিরিয়েন্স পার্সন, আমি দেখছি যখনই এই প্রবলেম হয় তখন পুরা তাদের প্রপার্টির অংশ ভাগাভাগি এই অশান্তি সৃষ্টি হয়ে যায়। রাইট, থ্যাংক ইউ। কুমকুম, আরও কিছু প্রশ্ন আছে তোমার? স্যার, আমার আর একটি লাস্ট প্রশ্ন আছে। আচ্ছা, আমাদের দেশে রিসেন্টলি অনেক আমরা দেখছি আমাদের মানুষের আপনার হচ্ছে হিউম্যান রাইটস বলতে আমরা ব্রিচ করি, হিউম্যান রাইটস বা আপনার মানুষ ডিফারেন্টভাবে ফ্রিডম অফ স্পিচে যে আটকিয়ে যাচ্ছে। তো
তো ইউকেতে তো হিউম্যান রাইটসটা আমরা অনেক বেশি প্রেফার করি, আমাদের ওখানে অনেক বেশি ওটাকে আপনার প্রেফারেন্স দেওয়া হয়। তো আপনি কি স্যার মনে করেন আমাদের দেশেও আপনার এই মানুষের ফ্রিডম অফ স্পিচ বা হিউম্যান রাইটস এটাকে একটু এনফোর্সেবল করা উচিত? অবশ্যই করা উচিত। আপনি যদি ইউকের পার্সপেক্টিভ দেখেন তো এটা তো আপনি চিন্তা করতে পারবেন না। ইউকে তো আপনার রেস, রিলিজন, আপনার স্ট্যাটাস, আপনি সিটিজেন কোনো কিছু দেখা হয় না। আপনার যদি কোনো রাইটস ভায়োলেশন হয় আপনার ওই দেশে মানে অত্যন্ত ক্যালিফ রুলসের মতো আপনার ইন্স্যুরেন্স করা হয়। আমরা কলিবাদের শাসন যেরকম মানুষ এখনো স্মরণ করে সেই রকম। যেমন একটা উদাহরণ দিতে পারি যদি সময় থাকে, সেটা হলো ধরেন আপনি অ্যাজ এ ভিজিটর আপনি ইউকেতে ভিজিট করতে চান, আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছেন, আপনি আনডিউলি রিফিউজ করছে, ভিসা অফিসার ঠিক মতো অ্যাপ্লিকেশন অ্যাসেস করেনি, সেক্ষেত্রে আপনি ওই দেশের কোর্টে আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। জুডিশিয়াল রিভিউ কত আশ্চর্য এটা, আমি নিজে সারপ্রাইজড হয়ে যাই অনেক সময়। ঠিক আছে, কোর্টের জুডিশিয়াল কোর্ট দেখলো যে এটা রিফিউজাল রাইট হয়নি, তখন নট অনলি যে আপনাকে শুধু ভিসা দেবে তা না, 5 থেকে 10,000 অনেক 15,000 দেবে, হ্যাঁ আপনাকে দেবে মানে ড্যামেজ কস্ট দেবে, কস্ট লিগ্যাল কস্ট দেবে। 10,000 বাংলাদেশের প্রেক্ষাপটে 17-18 লাখ এখন অনেক বেশি। আপনি 10,000 টাইমস 165 বা 160,000 কত টাকা, হিউজ মানি আপনি পাচ্ছেন। এই যে রাইটসের ব্যাপারে যে ট্রেমেন্ডাস সিস্টেম, এটা অনলি ইউকে আছে। ইউকে একমাত্র পৃথিবীর, আমি মনে করি, আমি অন্য দেশ এত দেখি নাই যে মানুষের এত রাইটস ইনশিওর করা হয়। অন্য দেশের কোনো সিস্টেমই না, আমি ভিসা রিফিউজ করে রিফিউজড এবং ডিসিশন ঠিক মতো দিতেছে না, কিন্তু ইউকেতে এটা করা হয়। এটা উদাহরণ কেন দিলাম, হিউম্যান রাইটস তো দূরের কথা, মানুষের সাধারণ রাইটস। আপনি ভিজিট, আমি আপনাকে ভিজিট করতে দিলাম না, ফাইনাল, এটা এক্সস্ট হওয়ার কথা। কিন্তু আপনি ভিজিটর ভিসার বিরুদ্ধে আপনি কোর্টে, হাইকোর্টে আপনি জুডিশিয়াল রিভিউ করে আপনার 10,000 টাইম 165 বা 169 পাচ্ছেন, এটা পৃথিবীর কোথাও কল্পনা করা যায়। এই জন্য কেন করা হয় যে যারা ডিসিশন মেকার, তারা যেন রাইটলি ডিসিশন নেয়, একটা মানুষের জন্য আনডিউলি হার্শলি যেন ডিসিশন তার ভিতরে নেওয়া হয়। এই সিস্টেমটা বাংলাদেশে চালু হওয়া দরকার সব ক্ষেত্রে। বাংলাদেশে তো অনেক কিছুই মানে এখনো ফ্লারিশ হয়নি, আমরা চেষ্টা করছি, দেখা যাক ইনশাল্লাহ। তোমার কাছে এখন আমার ফাইনাল কোয়েশ্চেন, তুমি তোমার বন্ধুদের উদ্দেশ্যে, বিশেষ করে মেয়ে বন্ধু যারা কোয়ালিফাইড হবে ব্যারিস্টার, তাদের উদ্দেশ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো কিছু বলতে চাও কিনা? এই আইন পেশাতে মেয়েদেরকে এখনো ওভাবে একটি বলতে গেলে কিন্তু রাইট মানে ওভাবে একটি প্রেফারেন্স দেওয়া হয়নি। আপনি কোনো কোর্টে যান, কোথাও যান, ফিমেলদেরকে ওভাবে একটা কোথাও আপনার মানে করেন রেসপেক্টটা দেওয়া হয় না। বাট সময়ের সাথে সাথে মেয়েরা প্রেফারেন্স পাচ্ছে, মেয়েরা এখন অনেক আগাচ্ছে। আমাদের আগে এত ফিমেল ব্যারিস্টার বাংলাদেশে ছিলেন না, এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝেন, মেয়েরাও যায়, দেখতেও আপনার হচ্ছে ভালো লাগে সব দিক দিয়ে। ফিমেলদের স্যার এখন আমাদের আগে স্যার ইন্টার্নশিপ করতে গেলেও অনেক হয়রানির শিকার হতে হতো, এখন মেয়েরা ইন্টার্নশিপ করতেছে, তারা কর্পোরেট জব করছেন, তারা লিটিগেশন করছেন। আচ্ছা, রাইট। ব্যারিস্টার ইকবাল, যেহেতু তুমি একজন প্রবাসী ব্যারিস্টার, তোমার কাছে এই প্রবাসী রিলেটেড আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সিআরপিসির, বাংলাদেশের সিআরপিসির সেকশন 205 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে উকিলের মাধ্যমে হাজিরা দেওয়া অসম্ভব, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম তো নেই। এগুলো কিছু অবশ্যই এটা করা উচিত। প্রবাসীতে রাইটস তো, আমরা যদি প্রবাসী, আমরা ভোটাধিকার নিয়ে কাজ করলাম, গত ভোটাধিকার এখন ব্যালট সিস্টেমে নাকি দিবে, এটা এনশিওর করছে। তো এইভাবে এই সিস্টেম, এটা যেটা আমি দেখছি নতুন অ্যামেন্ডমেন্ট, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে দাবি উঠাবো মানে অথরিটির কাছে, যে যারা বিদেশে থাকে, আর আমি ইউকেতে থাকি, আমরা একটা ইস্যুতে, একটা প্রপার্টির ব্যাপারে, এটা কেন আমি এখানে আসে বা কোনো কেস হলো আমি কেন অনলাইনে এটা হালচাল দিতে পারবো না? বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মাধ্যমে আমি অ্যাপিয়ার হতে পারি। হাই কমিশন ইচ্ছা করলে চার্জও করতে পারে, এটার জন্য। যেমন আমি দেখেছি একটা পত্রিকায় রিপোর্ট হচ্ছে, ঢাকায় ডিজিটাল কোর্ট রুম চালু, কারাগার থেকেই হবে শুনানি। কারাগার থেকে যদি কেউ শুনানিতে অ্যাটেন্ড করতে পারে, সো ওয়াই নট ফ্রম অ্যাব্রোড? যারা আমাদের মধ্যপ্রাচ্যে বিশেষ করে যারা থাকে, তাদের আসা যাওয়া, ছুটি নেওয়া অনেক অনেক কষ্টের কাজ, তাই না? অনেক কষ্ট। এটা এমবাসির মাধ্যমে হাজিরার ব্যবস্থা করা যেতে পারে। অবশ্যই করা উচিত। এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো, এই যে প্রবাসের অনলাইনে যে হাজিরা দিবে, এটা অথরিটিকে কাছে বলতে হবে, ওনাদের কাছে আবেদন নিবেদন করে বোঝাতে হয়। এটা বোঝানো অনেক কঠিন, খুব কম লোকই আছে যে এটা যারা দায়িত্বে আছে আমাদের বুঝতে চায় না। এবং পলিটিশিয়ানরা তো আরো, পলিটিশিয়ানরা, আমরা প্রবাসী আবার রাইটস কিসের, আমাদের ভোটিং রাইটস আবার কিসের বলেন না, অনেকে আবার ফেসবুকে দেখছেন। ভোটিং রাইটস হচ্ছে, আমার তো মনে হয় এই রাইটস আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ মামলা মোকদ্দমার ব্যাপারে বিদেশ থেকে মানুষ যে হ্যারাস হয়, আমাদের কাছে অনেকে আসে, ব্যাপারেও আসে বাংলাদেশে, খুবই দুঃখজনক। অনেকে বৃদ্ধ, অনেকে আসার মতো ইভেন মানিও নাই, যারা এখন রিটায়ার করছেন, তাদের জন্য খুবই ট্রাবলসাম
এটা অনলাইন সিস্টেম করা উচিত। রাইট, এখন ফাইনাল কোয়েশ্চেন টু ইউ, কোনো মেসেজ তুমি দিতে চাও যারা স্টুডেন্টস লাইক কুমকুম কিংবা বিশেষ করে যারা উইমেন ব্যারিস্টার হতে যাচ্ছে তাদের জন্য কি কোনো কিছু বলবা? না, আমার সাজেশন হলো যারা বার এট ল করতে চায়, বিশেষ করে ব্রিটিশ বার কাউন্সিলের যেটা রুলস বা তারা যেটা দেখতে চায় সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আপনারা যারা আছেন আপনাদের উচিত অ্যাডভোকেসি পিপুলেজ এগুলো দেশ থেকে করতে থাকা। আমার সাজেশন হলো ফিমেলদের বেশি, যেমন আমি আমার এটা 26 ইয়ার্স এক্সপিরিয়েন্সে দেখছি অনেক অনেক মেয়েরা পড়ে অনেক, কিন্তু আমি প্র্যাকটিসে দেখি নাই। প্র্যাকটিসে কিন্তু সেভাবে কেউ আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে ভালো করতে পারতো। অনেক মেয়েদের আমি জানি যারা খুবই হাইলি কোয়ালিফাইড হাইলি মেরিটোরিয়াস, কিন্তু তারা তো এই সংসারে ঢুকে যায়, তারা আসে না, বা সামহাও হয়তো তাদের ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ নেই, তারা প্র্যাকটিসে আসে না। মেয়েদের প্র্যাকটিসে আসা উচিত। মেয়েরা আমার এক্সপিরিয়েন্স থেকে ছেলেদের থেকে মেয়েরা বেশি সেনসিটিভ এসব ক্ষেত্রে, মানুষকে সার্ভিস দেওয়ার রেসপন্সিবল হয়, মানুষের রাইটস এনশিওর করার ক্ষেত্রে মেয়েরা মোর রেসপন্সিবল আমি ছেলেদের থেকে, আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ ব্যারিস্টার ইকবাল হোসেন কুমকুম মেহজাবিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।